বন্ধুরা, আজ 3 তারিখ ডিসেম্বরে। তো আজকে না আমি একটু রান্না করব, আপনাদের সাথে একটু রান্নাটা আমি শেয়ার করতে চাই। কারণ কি, কালকে আমার মায়ের বাৎসরিক কাজ আছে, তো ওই জন্য আজকে রাত্রিবেলা আমি সব রান্না টান্না করে রাখছি। আমার বাবা ছিলেন বরিশালের মানুষ, তো আর মা ছিলেন ময়মনসিংহে। তো আমাদের পরিবারে আমি ছোটোবেলা থেকেই দেখেছি মাছে আমার বাবারা কোনো দিন পেঁয়াজ খেত না। তো আমি আজকে সেই রকমই একটা মাছের রান্না করছি। আমি জানি না বরিশালে এই রান্না হয় কি হয় না, কিন্তু আমাদের বাড়িতে এই রকমই রান্না হতো, এবং আমি জানি এটা বোধহয় আমার বাবারই ইচ্ছের মতন আর কি, যে মাছ রান্নায় আমরা হয় জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়ন বা মেথি ফোড়ন এগুলো দিয়ে আমাদের বেশিরভাগ মাছ রান্না হতো। তো আমি এখনও সেইভাবেই করি, আর বিয়ের পরেও করেছি, কারণ এটা সবসময় পেঁয়াজ আদা রসুন আমরা রুই কাতলা মাছে ইউজ করি, বাট অন্য যেসব মাছে অনেক মাছ, যেমন ট্যাংরা মাছে আমরা কালো জিরে দিয়ে করি। তো এটা আজকে করব আমি তেলাপিয়া মাছ, কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। আদা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছি। এরপরে কড়াইতে ওই মাছে ভাজা তেলের সঙ্গে একটু তেল মিশিয়ে এই আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম খানিকটা। মেথি ফোড়ন দিয়ে ওই এবার যে আদা কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি জল মিশিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন এগুলো দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এই হলো মশলা, আমাদের কষানো হয়ে গেল। তেলটা ছেড়ে দেবে, তেল ছেড়ে দিলে এই মাছটা দিয়ে দিলাম, একটু জল দিলাম, দিয়ে মাছটা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়, ঢাকা দিয়ে দেবো। এটা হচ্ছে খুব সিম্পল প্রসেসে তেলাপিয়া মাছ রান্না করা। এবার এটাকে ঢেকে দেবো 10-15 মিনিট, 10-15 মিনিট লাগে না, সরি 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে ভালো করে ফুটে। আমি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এতে একটু রঙটা আসবে, ভালো লাগবে ঝোলটা দেখতে। মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। এই আমার মাছের ঝোল রেডি। আর সেকেন্ড আমি একটু আলু ফুলকপির আজ ভাজা করব। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা একটু লালচে হয়ে গেলে আলু ফুলকপি দিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে হালকা জল দিয়ে ভাপিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। আজকে রান্না করে রাখলাম, কারণ কালকে সকালে আমি তো গঙ্গার ঘাটে যাব ভোর ভোরে, তো সকালবেলা এদেরকে খাবার টাবার দিয়েই যাব। তো দিয়ে আমি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব যাব, কারণ বাড়িতে এবারে আর আমি করতে পারলাম না, কারণ টাকা পয়সার সমস্যা। তাই জন্য বাড়িতে এখন যদি ঠাকুরমশাইকে ডাকি বা এই করি, অনেক খরচাপাতি হবে, যেটা আমার বিয়ার করতে পারবো না আমি। তো গঙ্গার ঘাটে গিয়ে করব ঠিক করেছি। গঙ্গার ঘাট এত পিছলা ছিল যে আমি ওখানে ভিডিও করতে পারিনি। আর এইখানেই আমি মায়ের শ্রাদ্ধ শান্তি করেছি, এই যে বাগবাজার ঘাট দেখতেই পাচ্ছেন, এখানেই করেছি। এই যে করে এখন আমি মোটামুটি 11টা 11:30 বাজে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, আমার হয়ে গেছে। শ্যামবাজার মোড়ে হরিদাস বোধকে এই লুচি আর ডাল তরকারি যেটা, এটা খেয়ে বাড়ি চলে এলাম। এই যে আমার মায়ের ছবিতে আজকে ফুলের মালা দিয়েছি। 1 বছর আগে আজকে দিনে আমার মা চলে গেছিল। এবার কয়েকটা জিনিস আমার মায়ের সম্বন্ধে বলি। আমার মা বাংলাদেশের থেকেই পাশ করা, ওখানেই চাকরিও করতেন, প্রবর্তক বিদ্যাপীঠ চট্টগ্রাম। সেখানে আমার মা একসময় হোস্টেল, ওই যে স্কুলে আমার মা ওখানে টিচার ছিলেন, 5 বছর ওখানে চাকরি করেছেন প্রবর্তক বিদ্যাপীঠে। আর এমনিতে আমার মা MA BEd ফ্রম ঢাকা ইউনিভার্সিটি বাংলায়। এটা চিন্টু লেজ দেখা যাচ্ছে, এই যে চিন্টু এসে বসে পড়েছে। হ্যাঁ, তো আমার মা এমন একটা সময় এতটা শিক্ষিত ছিল, যখন মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো।
কিন্তু আমার মা অনেক পড়াশুনো করেছিলেন। আমার মামারাও সবাই খুব ওয়েল সেটেলড সব। মানে আমার 3 মামা এখন আমেরিকায় থাকে, দুজন মামা মারা গেছে। তো আমার মায়ের দিকের পরিবারে সবাই খুব শিক্ষিত, মানে হাইলি কোয়ালিফাইড বলতে গেলে। আর আমার বাবার দিকের বলতে গেলে আমার বাবা বিকম পাস ছিল, প্রাইভেট ফার্মে চাকরি করতো। 1968-এ বাংলাদেশ থেকে এখানে আসে আমার বাবা। তা আমার ঠাকুরদা বুঝে গেছিলো যে বাংলাদেশে থাকা যাবে না, তাই জন্য আগেই আমার বাবাকে পাঠিয়ে দিয়েছিল। তো তারপর এখানে এসে আমার বাবা মানে বলতে গেলে রেলওয়ে স্টেশনে, দমদম রেলওয়ে স্টেশনে থেকে একটা কলেজে, সুরেন্দ্রনাথ কলেজ থেকে পাশ করেছিল। এবং লাস্টে একটি বাড়িতে সে তাদের মানে সে দমদমেরই একজনের বাড়িতে এসে মানে একজনের আর কি সুনজরে পড়ে। সেই ভদ্রলোক তাকে, আমার বাবাকে আর কি বাড়িতে নিয়ে যে সেখানে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশুনো দেখাতো আর কি, মানে টিচার ছিল আমার বাড়ি। সেই বাড়িতে আমার বাবা ওই বাড়ির যে বাচ্চা কাচ্চা তাদেরকে সব পড়াতো আর নিজে পড়তো কলেজে। এইভাবে ধীরে ধীরে আমার বাবা চাকরি করে। তারপরে 71 হয় যখন, ওই বাংলাদেশ থেকে আমার ঠাকুরমা, আমার কাকা, পিসি তারাও আসে। তারা সব আমার বাবার ছোট। তো ততদিন আমার ঠাকুরদা মারা গেছিল। তো এদের সবাইকে নিয়ে আমার বাবা একটা বাড়ি কেনে সোনারপুরে, তো সেখানে থাকতো। তারপরে আমার মাও সেই 71-এ ওখান থেকে প্রবর্তক থেকে চলে আসে। এখানে আসার পরে তারপর আমার দাদু, তখনকার দিনে সম্বন্ধ করেই সব বিয়ে হতো। সম্বন্ধ দেখে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হয় 1976-এ বিয়ে হয়। 6 কি 75-এ মনে হয় বিয়ে হয়েছিল। তো তারপরে যেটা হয় আর কি, মানে আমি অনেক দেরিতে এসেছি, প্রায় আমার মা বাবার বিয়ের 5 বছর বাদে আমি এসেছি। কিছুটা আমার মায়ের শুনেছি কিছু শারীরিক প্রবলেম ছিল, সেগুলো কাটাতে একটু সময় লেগেছে। আর আমার বাবার দিকে যে আমার কাকা টাকারা, তারা ওখানে একটা খুব ফ্যামিলি পলিটিক্স হয়েছিল, যে তারা চেয়েছিল যে আমার বাবা যে বাড়িটা কিনেছিল যেটাতে সবাই থাকতো, ভেবেছিল সবাই থাকবে। আমার কাকারা ভেবেছিল যে আমি, মানে আমার বাবার যদি কোনো সন্তান হয় তো এই সব কিছু তো সে পেয়ে যাবে যদি ভাইদের কিছু না দেয় আমার বাবা। তো এরকম একটা তারা আশঙ্কা করে এটা বিশাল মারামারি করে, এই সেই করে। এবং লাস্টলি আমার বাবা তারপরে ওখান থেকে, আমার মা প্রায় মানে আমি হব এই অবস্থায়, মানে অ্যাডভান্সড প্রেগনেন্সি অবস্থায় ওই বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়। কারণ আমার কাকারা রীতিমতো মারামারি করছিল যাতে আমি আর এই দুনিয়ায় না আসতে পারি, সেরকম একটা মানে অনেকটা সিনেমার মতোই ভাই ভাইয়ের একটা বিশাল গণ্ডগোল। আমার বাবা এটা এক্সপেক্ট করেনি। আমার মা বাবার কাছে আমি যা শুনেছি আর আমার বাবাকে আমি সারা জীবন যা দেখেছি, আমার বাবা সবাইকে নিয়ে চলার মানুষ ছিলেন। তো তিনি কখনোই কাউকে, ওদেরকে এনেছিল, ওদেরকে সব কিছু, ওদের দোকানবাট করে দেওয়া সব কিছু, আমার বাবা টাকা পয়সা দিয়েছিল, বোনের বিয়ে দিয়েছিল, মানে আমার পিসির বিয়ে দিয়েছিল। কিন্তু তারা ভয় পেয়েছিল যে যদি আমার বাবা কিছু না দেয় তার নিজের সন্তান আসার পর, সেই জন্য তারা চায়নি যে দাদার কোনো ছেলে মেয়ে হোক। এবং যখন আমার মা প্রেগনেন্ট হয় সেই সময় ওরা অশান্তি করে। এগুলো আমার জন্মের আগে আমি মা বাবার মুখে এগুলো শুনেছি। তো যাই হোক, তারপরে আমার মা বাবা এখানে চলে আসে। আসলে তখনকার সময় যেটা ছিল না, একটা সালিশি হতো সেই পার্টি অফিসে, সিপিএম আমলে যেটা ছিল। তো ভাইয়ে ভাইয়ে যখন মারামারি হয়েছিল, মানে ওরা মারামারি করেছিল, আমার বাবা করেনি, ওরা করেছিল। তো তখন পাড়ার লোকেরা মিলে সিপিএম পার্টি অফিসে যায় এবং সেখানে সালিশি সভায় ওরা বলে যে, আমার বাবা সব কাগজপত্র দেখিয়েছিল যে ওরা দাবি করেছিল যে বাড়িটা কেনা হয়েছে আমার ঠাকুরদার টাকায়। কিন্তু আমার বাবা যেহেতু এটা ব্যাংক লোনে কিনেছিল এবং সে ব্যাংক লোন প্রত্যেক মাসে মাসে সে শোধ দিত, তো সেই জন্য সব ডকুমেন্টসই ছিল, যেটাতে ওখানে খুব ইজিলি আমার বাবা প্রুফ করে দেয় যে বাড়িটা কোনো ঠাকুরদার পয়সায় কেনা হয়নি। সবাই থাকে একসাথে, সেটা ঠিকই, কিন্তু কেনা হয়েছিল এটা ব্যাংক লোনে এবং সেই লোনটা আমার বাবাই নিয়েছিল।
তো সেটার সব কাগজপত্র দেখানোর পরে তখন ওই সালিশি সভা থেকে ওরা বলে যে যতই হোক যাই করে থাকুক ওরা আপনার তো ভাই, তো দু কাটা করে তিনজনকে 6 কাটা দিয়ে দিন। তো আমার বাবা খুব কষ্ট পেয়েছিল এই ব্যাপারে। সে বলেছিল যে পুরো বাড়িটাই আমরা 4 ভাগ করতাম সমান ভাগে। হ্যাঁ, তো কিন্তু দুঃখের বিষয় ওটা প্রায় 10 কাঠা জমি, মানে 1 বিঘা জমি ছিল, তার মধ্যে একটা পুকুরও ছিল। তো সবাই মিলেই থাকতাম, বড় বাড়ি করে সবাই মিলেই থাকতাম, কিন্তু সেটা ওরা হতে দিল না। তো ঠিক আছে, তো আমরা ওই মাপি সবাইকে 6 কাঠা তিনজনকে দিয়ে, মানে 2 কাঠা করে দিয়ে বাকি বাড়িটা বিক্রি করে দেয়। এবং সেই টাকা দিয়েই পরবর্তীকালে দমদমে একটা ফ্ল্যাট কেনা হয় এবং সেখানেই আমি বড় হই। তো আমার বলতে গেলে সেই কারণে কাকা পিসি কাউকে আমি দেখি, তারা কোনো দিনই আমার জন্মের পরে দেখা করতে আসেনি এবং আমার বাবাও তাদের কাছে যায়নি। তো আমার ওই দিকটা পুরোপুরি অফ। আর মায়ের দিকে বলতে গেলে এরা সবাই খুব শিক্ষিত, ওয়েল সেটেলড, পয়সাওয়ালা, সবই ঠিক ছিল, কিন্তু কোথাও একটা কিছু ছিল সমস্যা। হ্যাঁ, তো মানে সেই সমস্যাটা আবার একটু অন্যরকম, মারামারি কাটাকাটি নয়, কিন্তু ভেতরে দিয়ে মানে দু ধরনের সমস্যা আর কি। মানে সাপোর্ট বলতে গেলে সত্যিকারের আমি আমার কোনো দিক থেকেই আমি আমার জীবনে পাইনি। মানে আমার মামাদের মামারা সব এই দেশে এসে বিয়ে করেছে, মানে সব ইন্ডিয়ান মেয়েকেই বিয়ে করেছে, বাঙালি মেয়েকেই বিয়ে করেছে। সেগুলো সব আমার বাবা যখন এখানে আসে দমদমে, দমদম পার্কের প্রথমে ভাড়া ছিল এবং সেখান থেকেই আমার সব মামাদের প্রায় 4 মামার বিয়ে হয়। আমার বাবাই সব আনন্দবাজার দেখে, সেই তখনকার দিনে সেই পাত্রপাত্রী দেখে শালাদের জন্যে সব ঠিকঠাক করে বিয়ে থা করে, সব কিছু করেছিল। কিন্তু যেটা আমি দেখেছি, আমি তো সেই সময় অত বুঝতাম না, অনেক ছোট ছিলাম। বড় হয়ে আমি যেটা দেখেছি যে আমার মামার বাড়ির পরিবার কোনোদিনই আমার বাবাকে খুব একটা মানে ভালো চোখে দেখতো না। কেন দেখতো না? অনেকটা হচ্ছে পয়সার কারণে। কারণ আমার মামার বাড়ি একটা মানে খুব পয়সাওয়ালা ওরা ছিল। আমার বাবা সাধারণ চাকরি করতো প্রাইভেট ফার্মে। তো এই একটা স্ট্যাটাসের ডিফারেন্স চিরকালই ছিল। ওদের সাথে সেই আন্তরিকতাটা নেই। আত্মীয় সম্পর্কের দিক থেকে তারা ঠিকই, কিন্তু সেই অন্তরের টান তাদের থেকে আমি কোনোদিন পাইনি। আসতো আমাদের জন্য অনেক গিফট টিফট নিয়ে আসতো আমার জন্য, এটা সেটা সেটা, বাট কোথাও একটা মানে টান মিসিং চিরকালই আমি দেখেছি। তাদের সাথে আমি কোনো কিছু আমার শেয়ার করা করা সেরকম কিন্তু কোনো দিনই হয়নি। যার বাড়ি যতক্ষণ তারা এখানে এসে, তাদের ছেলেমেয়েরা যখন হয়েছে, তারা কিন্তু আমাকে চেনেও না বা আমিও তাদেরকে চিনি না। তারা আসতোও না ইনফ্যাক্ট আমাদের বাড়িতে। হ্যাঁ, এবং একটা সময় আমার দাদুকে আমি বলতেও শুনেছি যে ওদের ওইটুকু একটা ফ্ল্যাটের মধ্যে কে যাবে, যে একটা ডিফারেন্স ওদের সাথে আমাদের ছিল, চিরকালই ছিল। যতই আমার বাবা তাদেরকে বিয়ে দিক বা আমাদের বাড়ি থেকে বিয়ে হোক বা যাই হয়ে থাক সম্পর্ক, তারাও আসছে এখানে, এলে একবার দেখা করে যায়, এগুলো ঠিকই, কিন্তু একটা কোথাও একটা টান মিসিং এবং তারা সেই সম্মানটা করে না যে সম্মানটা আমরা ডিজার্ভ করি। এটা আমি ফিল করতে পারতাম। এটা বলা মানে বলে বোঝানো যায় না, এটা ফিল করা যায়। এটা স্ট্যাটাসের একটা অহংকার ওদের মধ্যে ছিল। আর আমার বাবা চিরকালই মানে কারুর থেকে কিছু নেবেও না, কিছু দেওয়ার মতন টাকা পয়সা তারা চায়ও নি, দেওয়ার মতন ব্যাপারও নেই। কিন্তু তার নিজের আত্মসম্মান নিয়ে সে ছোট বড় যাই সে চাকরি করেছে, সে তার নিজের ইসেতে করেছে, সে কোনো অসৎ পথে রোজগার করেনি। তো আমার বাবা সেই নিয়েই তার বাকি মানে জীবনটা সে কাটিয়েছে এবং দ্যাটস ওয়াই আই রেসপেক্ট মাই ফাদার এ লট। সে কোনো দিন নেশা করেনি, কোনো অসৎ পথে যায়নি। তো এই আর কি। আর আর যা হয় আর কি, মেয়েদের একটা আলাদা তো ভালোবাসা থাকেই বাবাদের প্রতি। তো আমারও সেটাই ছিল সফট কর্নার। আর আমার মা আমাকে দেখেছে বলতে আমার মার কাছ থেকে আমি গান শিখেছি, কবিতা শিখেছি। রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করিয়েছিলেন আমার মা আমাকে।
আমি আমার স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার হিন্দি ছিল। কিন্তু বাংলা, বাকি যে স্কুলের বাইরে যাই পড়াশুনো আমি করতাম সব বাংলাতে করতাম। সেটার পিছনে পুরোপুরি আমার মায়ের অবদান। প্রচুর গল্পের বই পড়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখনকার সময়ের সুচিত্রা ভট্টাচার্য, তারপরে দেবারতী মুখোপাধ্যায়, তো এরকম মানে অনেক অনেক অনেক, সুকান্ত ভট্টাচার্য, প্রচুর লেখকের বিশেষ ভূতের বই, থ্রিলার বই, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আগাথা ক্রিস্টি, শার্লক হোমস, সব কিছু। মানে এই বইয়ের নেশাটা আমার মার কাছ থেকে পাওয়া। মা আমাকে ভীষণ, মানে বাংলাটা আমি পড়া পুরোপুরি মার কাছ থেকে শেখা, গান শেখা, কবিতা শেখা, রবীন্দ্রনাথের সাথে পরিচয় করিয়ে দেওয়া, গান ফিল করা, গানের কথা বোঝা, এগুলো সব কিছু আমার মা। আর বাবা ছিল আমাকে, হ্যাঁ তুমি গান শেখো, গানের টিচার রেখে দেওয়া। তারপরে আমি নাচও শিখতাম, পরবর্তীকালে নাচটা আমি ছেড়ে দিই, তো গানটা আর পড়াশুনো এটা আমার বাবা। অফিস থেকে এসে 7:30টার সময় বাপি, মানে 7টায় আসতো, আধ ঘন্টা ফ্রেশ হয়ে আমাকে নিয়ে পড়াতে বসতো। তো এইভাবেই আমাদের জীবন ছিল। আমার মায়ের একটা ব্যাপার ছিল যে আমার মা কোনো কালই তার ভাইদের মানে বাপের বাড়ি থেকে, মানে আমার মামারা, আমার দাদু, যে অহংকার ছিল একটা স্ট্যাটাসে, সেটা আমার মা কোনোদিন দেখতে পেত না। আমার মার চোখে এটা কোনোদিন পড়তো না, এবং মা চিরকালই এই ব্যাপারটাকে হোয়াইট ওয়াশ করারও চেষ্টা করে এসছে। মানুষের দু একটা খারাপ জিনিস অনেক ভালো জিনিসকে ছাপিয়ে যাবে, আমি সেটা কখনো বলবো না। আমার মা আমার ক্যান্সারের সময় আমাকে প্রচণ্ডভাবে আমাকেই করেছে। আমার হার্ম হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মধ্যে আর কি। সেই সময় আমার মা বাবা দুজনেই ছিল। তারপরে আমার গান শেখানো, আমার পড়াশুনো, আমি যা আছি সব কিছুর পেছনে আমার মা বাবা দুজনের অবদান কোনোদিনই আমি সেটা ভুলতে পারবো না। মানুষ দোষে গুণেই মানুষ, নইলে তো মানুষ ভগবানই হয়ে যায়। কাজে আমি সেইভাবেই ব্যাপারটাকে দেখি। মার উদ্দেশ্যে আমার একটাই, তুমি যেখানে থাকো ভালো থেকো, তুমি দেখছো সব কিছু, আশীর্বাদ করো আমাকে, আর আমার থেকেও বেশি আমার মেয়েকে আশীর্বাদ করো, সে যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন পায়। এইটুকুই আজকে আমার বলার। সঙ্গে চলে ব্যাংক কাঁধে নিয়ে ছাতি। হলো তো? এবার হলো না? হয়নি বাবা? হয়নি? 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 গলা চেপে ধরে। কই দেখি মুখখানা, দেখি মুখখানা, দেখতেই তো পাচ্ছি না, মুখখানাই তো আমি দেখতে পাচ্ছি না। লক্ষ্মীন্দর বিয়ে করতে সাজে, টাড্ডু মাধ্যম কিসের বাদ্যি বাজে। চাঁদের বেটা লক্ষ্মীন্দর বিয়ে করতে সাজে, টাড্ডু মাধ্যম কিসের বাদ্যি বাজে। চাঁদের বেটা লক্ষ্মীন্দর বিয়ে করতে সাজে, যায় গাড়ি ঘোড়া, পিছে যায় হাতি, সঙ্গে সঙ্গে চলে ব্যাং কাঁধে নিয়ে ছাতি। টাড্ডু মাড্ডুম টাড্ডু মাড্ডুম কিসের বাদ্যি বাজে। চাঁদের বেটা লক্ষ্মীন্দর বিয়ে করতে সাজে, আগে যায় গাড়ি ঘোড়া, পিছে যায় হাতি, সঙ্গে সঙ্গে চলে ব্যাং কাঁধে নিয়ে ছাতি। টাড্ডু মাড্ডুম কিসের বাদ্যি বাজে। চাঁদের বেটা লক্ষ্মীন্দর বিয়ে করতে সাজে, আগে যায় গাড়ি ঘোড়া, পিছে যায় হাতি, সঙ্গে সঙ্গে চলে ব্যাং কাঁধে নিয়ে ছাতি। হলো তো? দেখো তো আরতি কি করছে, দেখে আসো তো বাবা।